উফ, কি একটা ফুটিয়ে দিয়ে চলে গেল। বছর 20-র যুবকের মুখ থেকে বেরোলো এই আর্তনাদ। পাঞ্জাবির হাতা গুটিয়ে সে পরীক্ষা করছে ডান হাতের ওপরের অংশ। জায়গাটা জ্বালা করছে, মনে হচ্ছে কোনো পিন ফুটলো। 26শে নভেম্বর 1933, বেলা তখন প্রায় 2:30। পাকুড়ের জমিদার বাড়ির ছোট ছেলে অমরেন্দ্র পাণ্ডে বাড়ি ফিরছেন বোন বনবালার সঙ্গে। তাদের ঘিরে বেশ ছোটখাটো একটা জটলা। যতই হোক, জমিদার বংশ বলে কথা। সাথে বন্ধু বান্ধব সহ উপস্থিত রয়েছেন সৎ দাদা বিনয়েন্দ্র। কিন্তু এ কি, ট্রেন ছাড়বো ছাড়বো করছে, আর এমন সময় হঠাৎই উল্টো দিক থেকে একটি লোক গায়ে খদ্দরের ময়লা চাদর দ্রুত পায়ে হেঁটে এসে ভিড়ের সুযোগ নিয়ে অমরেন্দ্রকে হালকা একটা ধাক্কা দিয়ে কেউ কিছু বোঝার আগে আবার ভিড়ে মিলিয়ে গেল। আর তার সাথে সাথেই অমরেন্দ্রর মুখ যন্ত্রণায় কাতর হয়ে উঠল। তার মনে হলো কি একটা যেন হাতে ফুটলো। আজ যে কেস নিয়ে আমরা আলোচনা করব সেটি বিরল থেকে বিরলতম পর্যায়ের অন্তর্ভুক্ত, যা আজও আলোচিত হয় দেশ বিদেশের অপরাধ বিষয়ক গবেষণায়। এই কেসের অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়। এই ঘটনা শুনলে আপনার মনে হতে বাধ্য যে এভাবেও মেরে ফেলা যায়। প্রাক স্বাধীনতা আমলে পাকুড়ের জমিদার পরিবারের উত্তরাধিকার ছিল বিশাল। বছরে তাদের আয় লাখ টাকারও বেশি। সেই সময়ের হিসেবে যা ছিল প্রায় কুবেরের সম্পদের সমান। কুমার প্রতাপেন্দ্র চন্দ্র পাণ্ডের 2টি বিয়ে এবং 2 স্ত্রী গত হয়েছেন। প্রথম পক্ষের 2 ছেলে মেয়ে, বিনয়েন্দ্র ও কাননবালা। দ্বিতীয় পক্ষেও একই রকম, ছেলে অমরেন্দ্র ও বনবালা। প্রতাপেন্দ্রর দাদা গত হয়েছেন, যদিও তার নিঃসন্তান স্ত্রী রানী সূর্যবতী দেবী জীবিত রয়েছেন। তিনি অমরেন্দ্রর মা মারা যাওয়ার পর সন্তান স্নেহে তাকে মানুষ করেছেন। 1929 সালে কুমার প্রতাপেন্দ্রর মৃত্যুর পর বিশাল এই সম্পত্তির দায়িত্ব এসে পড়ে 2 ছেলে, অর্থাৎ বিনয়েন্দ্র ও অমরেন্দ্রর ওপর। তবে তখন অমরেন্দ্র ছিলেন নাবালক, বছর 15 বয়স। কিছুদিনের মধ্যেই স্কুলের গণ্ডি পেরোবেন। এমতাবস্থায় বড় ভাই বিনয়েন্দ্রকে পরিবারের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিনয়েন্দ্রর জীবন যাপন ছিল বিলাসিতায় ভরা। শিকার, নৌবিহার আর আড্ডাতেই কেটে যেত দিনের বড় একটা সময়। নিয়মিত নাচ গানের আসর বসত, যেখানে নর্তকী বালিকাবালা ও ঝংকার নামে 2 রক্ষিতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পাশাপাশি ইউরোপীয় জীবনধারার প্রতিও তার প্রবল আকর্ষণ ছিল। অন্যদিকে অমরেন্দ্র ছিলেন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ, নম্র, শিক্ষিত এবং নিয়মানুবর্তী। পারিবারিক মূল্যবোধে বড় হওয়া এই যুবক উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। পাকুড়ের মানুষ তাকে চিনত ছোট বাবু নামে। স্কুল শেষ করে অমরেন্দ্র ভর্তি হন পাটনা কলেজে এবং সাবালক হওয়ার পর নিজের প্রাপ্য সম্পত্তির অংশ বুঝে নেওয়ার জন্য বিনয়েন্দ্রকে চিঠিও লিখেছিলেন অমরেন্দ্র। কিন্তু মাত্রা ছাড়া ভোগবিলাসে টান পড়বে বলে বিনয়েন্দ্রর এই বিষয়ে যথেষ্ট অনীহা ছিল। তবে আইন চলে আইনের পথে। একসময় এক তিক্ততার মধ্যে দিয়ে অমরেন্দ্রর ভাগ তাকে বুঝিয়ে দিলেন বিনয়েন্দ্র। সাল 1932। রানী সূর্যবতী থাকতেন দেওঘরে। অমরেন্দ্র বেড়াতে গেলেন সেখানে। ভাইয়ের যাওয়ার খবর পেয়ে বিনয়েন্দ্র দ্রুত সেখানে পৌঁছান। আলাদা বাড়ি ভাড়া করেন থাকার জন্য। এরপর একদিন অমরেন্দ্রকে নিয়ে সন্ধে নাগাদ হাঁটতে বেরোন। হাঁটতে হাঁটতে বিনয়েন্দ্র হঠাৎ বললেন, তোর জন্য কলকাতা থেকে একটা জিনিস এনেছি। পকেট থেকে বের করলেন একজোড়া পিন্সনে চশমা। নিজের হাতে সেটি অমরেন্দ্রর নাকে পরিয়ে দিলেন এবং স্বাভাবিকের তুলনায় একটু জোরেই চাপ দিলেন। কিন্তু চশমাটি পরার সঙ্গে সঙ্গে অমরেন্দ্র অনুভব করলেন নাকে অস্বাভাবিক ব্যথা। তিনি ভেবেছিলেন হয়তো নতুন চশমার কারণেই এমনটা হচ্ছে, তাই বিষয়টিকে আর গুরুত্ব দিলেন না। কিন্তু কয়েক দিনের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। নাকের এক পাশ ফুলে যায়, ক্ষত তৈরি হয়, আর সেই ক্ষত ধীরে ধীরে মুখের চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তখনই সবাই বুঝতে পারে বিষয়টি সাধারণ কোনো আঘাত নয়। এদিকে বিনয়েন্দ্র ইতিমধ্যেই কলকাতায় ফিরে গিয়েছেন। পারিবারিক চিকিৎসক
প্রথমে ধারণা করেন এটি টিটেনাসের সংক্রমণ হতে পারে। সেই অনুযায়ী অ্যান্টি টিটেনাস চিকিৎসাও শুরু হয়। কিন্তু বিনয়েন্দ্র এতে সন্তুষ্ট হলেন না। তিনি নিজের পরিচিত চিকিৎসক ডক্টর তারানাথ ভট্টাচার্যকে দেওঘরে পাঠান। তিনি জোর দিয়ে বলেন অমরেন্দ্রকে একটি মরফিন ইনজেকশন দেওয়া উচিত। দেওঘরের অন্য চিকিৎসকেরা এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন। এরপর বিনয়েন্দ্র নিজেই এসে পৌঁছলেন দেওঘর, সঙ্গে আরও অভিজ্ঞ চিকিৎসক ডক্টর দুর্গারতন ধরকে নিয়ে। ডক্টর ধর চিকিৎসাবিদ্যা সম্পর্কে নিজের জ্ঞান দেখিয়ে শেষ পর্যন্ত সবাইকে রাজি করিয়ে ফেলেন ইনজেকশন দিতে। এরপর কলকাতা থেকে আনা সেই ইনজেকশনই অমরেন্দ্রর শরীরে প্রয়োগ করা হয়। আর ঠিক সেখান থেকেই ঘটতে শুরু করে আরো ভয়ঙ্কর ঘটনা। ইনজেকশন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই অমরেন্দ্রর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। তিনি প্রায় অচেতন হয়ে পড়েন, রক্তচাপ নেমে যায়, শরীর মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়। অমরেন্দ্রর শারীরিক অবস্থা দেখে রানী সূর্যবতী আর ঝুঁকি নিতে চাননি। ছোটবেলা থেকেই নিয়মিত শরীর চর্চা করা সুস্থ সবল ছেলেটা যে এত দ্রুত ভেঙে পড়বে তা তিনি কল্পনাও করতে পারেননি। তাই সিদ্ধান্ত নেওয়া হলো অমরেন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে। কলকাতার হরিশ মুখার্জি রোডে একটি বড় বাড়ি ভাড়া নেওয়া হয়। চিকিৎসার দায়িত্ব নেন সে সময়ের অন্যতম খ্যাতনামা চিকিৎসক ডক্টর নীলরতন সরকার। তিনি পরীক্ষা করার পর ওষুধ দেন এবং কিছুদিন সব দুশ্চিন্তা ভুলে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তাতেও অবস্থার তেমন উন্নতি হলো না। চিকিৎসার জন্য তিনি ভুবনেশ্বরেও গেলেন। শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকলেও মানসিকভাবে তিনি ভেঙে পড়েননি। বই পড়ার অভ্যেস ছিল প্রবল। বন্ধুরা নতুন বই এনে দিলে কয়েক পাতার বেশি পড়তেই পারতেন না, তবুও চেষ্টা চালিয়ে যেতেন। মাস খানেক পর আবার পাকুড়ে ফিরে জমিদারির কাজও সামলাতে শুরু করেন। এদিকে বিনয়েন্দ্র যেন অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ সেই নীরবতার কারণ কি? 1933 সালের 18 নভেম্বর পাকুড়ে অমরেন্দ্রর নামে রানী সূর্যবতী দেবীর একটি টেলিগ্রাম আসে। সেখানে লেখা ছিল, কলকাতায় এসো, রাজস্ব সংক্রান্ত জরুরি আলোচনা রয়েছে। বার্তাটি পড়ে অমরেন্দ্র কলকাতায় পৌঁছে দেখলেন পুরো বিষয়টাই রহস্যজনক। রানী সূর্যবতী কোনো টেলিগ্রামই পাঠাননি, অর্থাৎ কেউ একজন ইচ্ছে করেই তাকে কলকাতায় ডেকে এনেছে। এই ঘটনায় অমরেন্দ্রর সন্দেহ আরো গভীর হয়। তিনি রানী সূর্যবতীকে সব খুলে বলেন এবং সতর্ক করে দেন, দাদাকে আর সম্পত্তির কাগজপত্রে ভরসা করবেন না। তদন্ত করতে গিয়ে অমরেন্দ্র আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন। বিনয়েন্দ্র নাকি একাধিকবার চেষ্টা করেছিলেন বাবার রেখে যাওয়া প্রায় 2 লাখ টাকার সঞ্চয় গোপনে তুলে নেওয়ার, কিন্তু পারিবারিক উকিলের সতর্কতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। 25 নভেম্বর 1933 অমরেন্দ্রর কলকাতার অস্থায়ী বাড়িতে হঠাৎ হাজির বিনয়েন্দ্র। নিজের কুকীর্তির জন্য লজ্জিত, বারবার ক্ষমা চাইছেন ভাইয়ের কাছে। কথায় কথায় জেনে নিলেন পরের দিন ভাইয়ের ট্রেন কখন। পরদিন 26 নভেম্বর ট্রেন ছাড়ার ঠিক আগে স্টেশনে হাজির হন বিনয়েন্দ্র। আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে যান। এতদিনের তিক্ত সম্পর্কের পর হঠাৎ এমন আন্তরিকতা। এরপরই ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক অচেনা ব্যক্তি দ্রুত এগিয়ে এসে অমরেন্দ্রর ডান হাতে পিন ফুটিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। ব্যথায় চমকে ওঠেন অমরেন্দ্র। হাতে ছোট্ট একটা ক্ষত দেখা যায়। মনে হচ্ছিল যেন কোনো সূচ বা ধারালো বস্তু দিয়ে খোঁচা মারা হয়েছে। সামান্য তরলও বের হচ্ছিল ক্ষতস্থান থেকে। সঙ্গে থাকা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। বন্ধুরা বলেন, এখনই একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া যাক। কিন্তু বিনয়েন্দ্র বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিলেন না। তিনি বললেন, এতে কিছু হবে না, পাকুড় গিয়েই ডাক্তার দেখিয়ে নিও। আমরা পাকুড়ের জমিদার বংশ, এমন তুচ্ছ ব্যাপারে এত মাথা ঘামানোর দরকার নেই। অমরেন্দ্ররও সামনে আরো কিছু জরুরি কাজ ছিল, তাই শেষ পর্যন্ত তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ট্রেনে উঠে পড়লেন আর করলেন মারাত্মক এক ভুল। পরদিন সকাল থেকেই তার শরীর দ্রুত খারাপ হতে শুরু করলো। জ্বর, তীব্র দুর্বলতা আর অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন তিনি।
পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে 28শে নভেম্বর রাতেই তাকে আবার কলকাতায় ফিরিয়ে আনা হয়। কলকাতায় পৌঁছেই তাকে ভর্তি করা হয় রয়্যাল সোসাইটি হসপিটালের একটি বিশেষ কেবিনে। চিকিৎসার দায়িত্ব নেন সেই সময়ের প্রখ্যাত চিকিৎসক ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্ত। রোগীকে পরীক্ষা করে অবিলম্বে ব্লাড কালচার করতে পরামর্শ দিলেন তিনি। অমরেন্দ্রর ডান হাত ফুলে উঠেছিল। 105 ডিগ্রি জ্বর, শ্বাসকষ্ট, রক্তচাপ ও হৃদস্পন্দন সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। 3রা ডিসেম্বর অমরেন্দ্র অচেতন হয়ে পড়েন, আর পরদিন ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ব্লাড কালচারের রিপোর্ট এলো তার পরদিন। রিপোর্ট দেখে স্তম্ভিত হয়ে গেলেন ডাক্তাররা। অমরেন্দ্রর শরীরে প্লেগের জীবাণুর সংক্রমণ হয়েছিল। প্লেগের কারণেই মৃত্যু, এতে সংশয়ের অবকাশ নেই। রোগের কারণে স্বাভাবিক মৃত্যু। পোস্টমর্টেম হলো না, দেহ নিয়ম অনুযায়ী সৎকার করা হলো। কাঁদতে কাঁদতে মুখাগ্নি করলেন বিনয়েন্দ্র। কিন্তু প্রশ্ন ছিল একটাই, কলকাতায় তখন প্লেগের কোনো প্রাদুর্ভাবই ছিল না। এত কঠোর স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও হঠাৎ করে একজন সুস্থ যুবকের শরীরে প্লেগের জীবাণু এলো কোথা থেকে? এই প্রশ্নই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। অমরেন্দ্রর ঘনিষ্ঠরা তখনই সন্দেহ প্রকাশ করেন। তাদের মনে পড়ে যায় সেই রহস্যময় পিন ফোটানোর ঘটনা। অনেকেরই বিশ্বাস ছিল ওই ঘটনাই ছিল পুরো ষড়যন্ত্রের শুরু। কিন্তু সন্দেহ আর প্রমাণ দুটো এক জিনিস নয়, তাই বিষয়টি সহজে প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছিল না। কলকাতার চিকিৎসকদেরও বিষয়টি অস্বাভাবিক মনে হয়। অমরেন্দ্রর চিকিৎসার পুরো ইতিহাস, বিশেষ করে স্টেশনে ঘটে যাওয়া পিন ফোটানোর ঘটনাটি নতুন করে খতিয়ে দেখা শুরু হয়। এরপর ডাক্তাররা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠান ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞদের কাছে। বিশেষজ্ঞদের উত্তর ছিল চাঞ্চল্যকর। তারা জানান, অমরেন্দ্রর মৃত্যু স্বাভাবিক নয়। এই ধরনের সংক্রমণ স্বাভাবিকভাবে হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। আর সেখান থেকেই প্রথমবারের মতো তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর সম্ভাবনা। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং সেই হত্যার অস্ত্র ছিল একটি অদৃশ্য শত্রু, প্লেগের জীবাণু। তার শরীরে যে প্লেগের জীবাণু পাওয়া গেছে তা স্বাভাবিকভাবে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, বরং অত্যন্ত সূক্ষ্মভাবে হাইপোডার্মিক সূচের মাধ্যমে সেই জীবাণু শরীরে প্রবেশ করানো হয়ে থাকতে পারে। অমরেন্দ্রর বন্ধুরা কিন্তু হাল ছাড়েননি। ট্রপিক্যালের রিপোর্ট আসার মাসখানেক আগেই তারা ঘটনার বিস্তারিত বিবরণ কলকাতা পুলিশের গোয়েন্দা শাখাকে জানিয়েছিলেন। কিন্তু তখন পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলা রুজু করা যায়নি। তবে গোয়েন্দারা গোপনে নজরদারি শুরু করলেন বিনয়েন্দ্র এবং ডক্টর তারানাথ ভট্টাচার্যের ওপর। যে চিকিৎসকেরা অমরেন্দ্রর চিকিৎসা করেছিলেন তাদের প্রত্যেককে একে একে জিজ্ঞাসাবাদ করা হলো। পুরনো প্রেসক্রিপশন, রিপোর্ট, সাক্ষ্য সবকিছু নতুন করে খতিয়ে দেখা শুরু করলো পুলিশ। অবশেষে 16ই ফেব্রুয়ারি ট্রপিক্যাল মেডিসিনের রিপোর্ট হাতে পাওয়ার পর টালিগঞ্জ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় ছিলেন বিনয়েন্দ্র, ডক্টর তারানাথ ভট্টাচার্য, ডক্টর শিবপদ ভট্টাচার্য, ডক্টর দুর্গারতন ধর এবং সেই রহস্যময় অচেনা ব্যক্তি যে স্টেশনে অমরেন্দ্রর হাতে পিন ফুটিয়েছিল। এফআইআর দায়ের হতেই পুলিশ দ্রুত অভিযান শুরু করে। বিনয়েন্দ্র পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশের নজরদারি এড়াতে পারেননি। আসানসোল স্টেশন থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে গ্রেপ্তার হন ডক্টর তারানাথ ভট্টাচার্য এবং মামলার অন্য অভিযুক্তরাও। কিন্তু তদন্তের সবচেয়ে বড় ধাঁধা তখনও রয়ে গেল। স্টেশনে অমরেন্দ্রর হাতে পিন ফুটিয়েছিল যে অজ্ঞাত ব্যক্তি, সে আসলে কে? এর উত্তর আজও অজানা। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বিনয়েন্দ্র অবশ্য স্বীকার করেছিলেন লোকটিকে তিনিই পাঠিয়েছিলেন, কিন্তু তার নাম ঠিকানা জানতে চাইলে প্রতিবারই ভিন্ন ভিন্ন তথ্য দিতেন। পুলিশ যতই চেষ্টা করুক সেই ব্যক্তির পরিচয় আর উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তকারীদের সামনে তখন দুটি সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে কোনো অচেনা ব্যক্তিকে এই কাজ করানো হয়েছিল যে এই ঘটনার পরই আত্মগোপনে চলে যায়।
দ্বিতীয়ত, আরও একটি ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে। কাজ শেষ হওয়ার পর সেই ব্যক্তিকেও হয়তো সরিয়ে দেওয়া হয়েছিল, যাতে ভবিষ্যতে ষড়যন্ত্রের কোনো সাক্ষী জীবিত না থাকে। প্রমাণের অভাবে কোনোটাই নিশ্চিত করা যায়নি, কিন্তু রহস্য আজও অমীমাংসিত। এবার তদন্তের ফোকাস ঘুরে গেল অন্যদিকে। প্লেগের জীবাণু এলো কোথা থেকে? কারণ সেই সময় কলকাতায় প্লেগের প্রাদুর্ভাব ছিল না। তাহলে এই মারাত্মক ব্যাকটেরিয়া সংগ্রহ করা হলো কিভাবে? তদন্তকারীদের ধারণা ছিল অমরেন্দ্রকে হত্যা করার পরিকল্পনা শুরু হয়েছিল তিনি সম্পত্তির নিজের প্রাপ্য অংশ দাবি করার পর থেকেই। প্রথমে নাকে পরানো পিন্সনে চশমার মাধ্যমে টিটেনাসের জীবাণু ঢোকানোর চেষ্টা করা হয়, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর আরও ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়, প্লেগের জীবাণু ব্যবহার করে হত্যা। এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তারানাথ ভট্টাচার্য। তিনি আসলে কোনো চিকিৎসক ছিলেনই না, চিকিৎসক হিসেবে নিজের ভুয়ো পরিচয় দিয়েছিলেন। আসলে তিনি ক্যালকাটা মেডিকেল সাপ্লাই কনসার্নের একটি ল্যাবরেটরিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সংক্রামক রোগ সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনিই পরামর্শ দেন প্লেগের জীবাণু ব্যবহার করা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেই জীবাণু পাওয়া যাবে কোথায়? আর তার উত্তর বম্বের হফকিন ইনস্টিটিউট। 1899 সালে প্রতিষ্ঠিত এই গবেষণা প্রতিষ্ঠান প্লেগ নিয়ে কাজ করার জন্যই পরিচিত ছিল। তারানাথ নিজের ট্রপিক্যাল মেডিসিন ডিপ্লোমার পরিচয় দিয়ে গবেষণার জন্য প্লেগ ব্যাসিলাই চেয়ে আবেদন করেন। প্রতিষ্ঠান জানায় কলকাতার সার্জন জেনারেলের সুপারিশপত্র পেলে আবেদন বিবেচনা করা হবে। এরপর তারানাথ আবার যোগাযোগ করেন ডক্টর শিবপদ ভট্টাচার্য ও ডক্টর দুর্গা রতন ধরের সঙ্গে। অভিযোগ অনুযায়ী অর্থের বিনিময়ে তারা সুপারিশপত্র জোগাড়ে সাহায্য করেন। ডক্টর ভট্টাচার্য নিজেই তারানাথের হয়ে সুপারিশপত্র পাঠান। তবুও প্রথমে পরিকল্পনা সফল হয়নি। বিনয়েন্দ্র ব্যক্তিগতভাবে হফকিন ইনস্টিটিউটের 2 চিকিৎসককে বড় অঙ্কের ঘুষ দেওয়ার চেষ্টা করেন এবং তাদের বিলাসবহুল সি ভিউ হোটেলে থাকার ব্যবস্থাও করেন। প্রথমে তারা প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এক সময় নতি স্বীকার করেন। শেষ পর্যন্ত বেসরকারি উপায়ে 7 জুলাই 1933 সালে তারানাথের হাতে একটি প্লেগ ব্যাসিলাইয়ের ভায়াল এসে পৌঁছয়। বোম্বেতে পরিচিত এক ব্যাকটেরিওলজিস্টের সহায়তায় পরীক্ষাগারে সেই জীবাণুর কার্যকারিতা পরীক্ষা করা হয় একটি সাদা ইঁদুরের ওপর। পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরই অমরেন্দ্রকে হত্যা করার ষড়যন্ত্রের পরবর্তী ধাপে এগিয়ে যায় অভিযুক্তরা। অমরেন্দ্রর শরীরে প্লেগের জীবাণু প্রবেশ করিয়ে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তা সেই সময় গোটা ভারতকে স্তব্ধ করে দিয়েছিল। এবার শুরু হলো কলকাতা পুলিশের সবচেয়ে কঠিন তদন্তগুলোর একটি। কারণ প্রত্যক্ষ প্রমাণ বলতে প্রায় কিছুই ছিল না। যে ব্যক্তি স্টেশনে পিন ফুটিয়েছিল সে নিখোঁজ। তাই গোয়েন্দাদের ভরসা ছিল শুধু মোটিভ, পরিস্থিতিগত প্রমাণ এবং একের পর এক ঘটনাকে যুক্ত করে তৈরি করা চেইন অফ ইভেন্টস। তদন্তকারীরা বিনয়েন্দ্রর বিরুদ্ধে একে একে জুড়ে দেন অসংখ্য প্রমাণ। হোটেলের রেজিস্টার, হফকিন ইনস্টিটিউটের নথি, সুপারিশপত্র, টেলিগ্রাম, প্লেগের জীবাণু সংগ্রহের তথ্য, চিকিৎসকদের সাক্ষ্য এবং অন্যান্য নথিপত্র। প্রতিটি আলাদা আলাদা প্রমাণ মিলিয়ে তৈরি হয় এক শক্তিশালী চিত্র, যা দেখিয়ে দেয় পুরো ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিনয়েন্দ্র। বিচার পর্বে নিম্ন আদালত বিনয়েন্দ্রকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। তবে উচ্চ আদালতে আপিলের পর তার শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। মামলার অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও আদালত ব্যবস্থা নেয়। পরে এক বিচারপতি এই মামলাকে বর্ণনা করেছিলেন অপরাধের ইতিহাসে প্রায় নজিরবিহীন এক মামলা বলে। কারণ এই হত্যাকাণ্ডে বন্দুক, ছুরি বা বিষ নয়, হত্যার অস্ত্র ছিল অদৃশ্য একটি জীবাণু। আর সেই কারণেই এটি আজও ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম রহস্যময় এবং যুগান্তকারী মামলাগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়। শেষ পর্যন্ত এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয়, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবসময় চোখে দেখা যায় না। অনেক সময় একটি অদৃশ্য জীবাণুই হয়ে উঠতে পারে নিখুঁত হত্যার হাতিয়ার।